আদিত্যকে দেখেই অর্তি হাত বাড়িয়ে দিল। মেয়েটা যেদিন থেকে আদিত্যকে পেয়েছিল সেদিন থেকেই অসুস্থ হলে এইভাবে হাত বাড়িয়ে দিত। আন্টিকে আজ অনেক বলে পাশে পাঠানো হয়েছে, সবসময় দেখার জন্য নার্স রয়েছে। আদিত্য তো আছেই। হঠাৎ করে জ্বর কেন আসলো বুঝল না। জ্বর আসলে তো অর্থি আদিত্যর সাথে পাগলামি করত, যা সকালে উঠেই ভুলে যেত। এখনো কি তাই করে? মেডিসিন দেওয়ার পর মেয়েটা একটু ঘুমিয়েছে, হাত ছাড়েনি। ওর মুখের দিকে তাকিয়ে থাকলে ঘোর লাগা ভালোবাসা কাজ করে। অতীত ফিরে আসে। অতীত মেডিকেল লাইফটা প্যারাময়। 2 দিন পর পর এক্সাম। পড়তে পড়তে কাহিল অবস্থা। পড়ার টেবিল ছেড়ে সবে মাত্র উঠবে। বিছানায় অর্থিকে দেখে বেশ চমকে গিয়েছিল। তারপর মনে হলো এটা নতুন নয়। প্রথম দিন যেদিন অর্থিকে নিজের বিছানায় পাই সেদিন মাত্র 17 দিন হলো এই বাসায় এসেছে। অর্থিকে নিজের পাশে দেখে ভয়ের থেকে অবাক হয় বেশি। এই মেয়ে তো আমার সাথে ঠিকঠাক কথাই বলে না। তার থেকে বড় লজ্জার একটা বিষয় আছে। আমি ছেলে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ও তো মেয়ে। ছেলেদের চরিত্র রঙিন কাপড়ের মতো, যেখানে কাদায় ছেঁড়া লাগে বোঝা যায় না, কিন্তু একটা মেয়ে চরিত্র তো সাদা কাপড়ের মতো, একটু দাগ লাগলেই সবার নজরে পড়ে। ধীর পায়ে সেদিন আঙ্কেল আন্টিকে ডেকে এনেছিল। ওনারা হেসে ফেলে আদিত্যর চেহারা দেখে। বুঝলে বাবা, মেয়ে আমার ঘুমের মধ্যে হাঁটাচলা করে। স্লিপিং ওয়াক? হ্যাঁ, তুমি কিছু মনে করো না। সেদিনের পর থেকে আজকে 3 দিন। এরপর আসলে আদিত্য আর আঙ্কেল আন্টিকে ডাকিনি, নিজেই ওর ঘরে দিয়ে এসেছে। এবারও তাই করতে যাচ্ছিল। স্পর্শ করতেই বুঝতে পারলো শরীর খুব গরম। সামনে ফাইনাল এক্সাম। জ্বর বাঁধিয়ে বসেছে। আদিত্য তা বলেই আদিত্য দা বলেই ডাক দিতেই ওর দিকে চোখ তুলে তাকায়। আদিত্যদা, আমায় একটু আদর করবে? অর্থির এমন আদরে কিছুটা ভ্যাবাচ্যাকা খায় আদিত্য। নিজেকে সামলে নিয়ে বলে, এই পিচ্ছি কি বলো এইসব? চলো নিজের ঘরে চলো। আমি মরে গেলে খুশি হও, তাই না? কি বলছো এইসব? তাইলে যা বলছি তা করো। মাথা গেছে পুরোপুরি। অর্থি কিছু বলে না। কিছুক্ষণ পর উঠে যেতে নিয়ে পড়ে যাচ্ছিল। আদিত্য ধরে ফেলে। থাক, আর দয়া দেখাতে হবে না। আদিত্য কোনো পাত্তা না দিয়ে কোলে উঠিয়ে নিয়ে যায় রুমে। অর্থির মাকে ডাকার পর দেখে ওর জ্বর। আন্টি পানি আনতে গেলে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এই নাও, করলাম আদর। খুশি? পরের দিন সকালে। জ্বর কমেছে মা? হুম। বলনি কেন? আদিত্য না বললে তো জানতামই না। নিজের খেয়াল রেখো, আর আজ স্কুলে যেও না। আজ ফাইনালের প্রবেশপত্র দিবে, যেতেই হবে। তোমার কাছে দিবে না মা, জানোই তো নিয়ম কানুন। আন্টি, কিছু মনে না করলে আমি নিয়ে যেতে পারি? সমস্যা নেই। আদিত্য বাইক কিনেছে। বাবার এত টাকা, অথচ বাইক! বাবার বন্ধুর ছেলে বাবার মতোই কিপ্টে। কি ভাবছো? আমি আবারও কাল রাতে আপনার... শুধু কি তাই? সুন্দরী, তুমি তো বেশ আবেদনময়ী। এইসব ভাষা অর্থী বোঝে না, তাই চুপচাপ রইল। ফিরে আসার সময় ওর বান্ধবীরা এগিয়ে দিতে এসে আদিত্যকে দেখে পুরোই ফিদা। কালো জিন্সের সাথে হালকা নীল শার্ট, দাড়িগুলো ছোট্ট করে কাটা, চুল বডি সব মিলিয়ে তামিল হিরো। এক এক জনের এক এক কথা শুনে অর্থী তেলে বেগুনে জ্বলে ওঠে। ওদেরকে আর সামনে না দিয়ে দ্রুত পায়ে এগিয়ে চলে। চলুন। তোমার বান্ধবীদের সঙ্গে পরিচয় করিয়ে দিলে না তো? কি দরকার? কোনো দরকার নেই। আদিত্য বোঝে, কিন্তু তবুও কিছু বলে না। কয়েক মাস পর এখন অর্থীকে সব জায়গায় আদিত্য নিয়ে যায়। সকালে যাওয়ার সময় স্কুলে নামিয়ে দিয়ে তারপরও ক্লাসে যায়। আসার সময় নিয়ে আসে। আদিত্য যেদিন পারে না সেদিন অর্থীর বাবা যায়। একা ছাড়তে ইচ্ছে করে না। আদিত্য ডাইনিং রুমে বসে টিভি দেখছিল। সেই সময় অর্থী এসে সামনে দাঁড়ায়, একদম সামনে। নীল শাড়ি, খোলা চুল, হাতে চুড়ি, লাল লিপস্টিক। আদিত্যর হার্টবিট মিস করে।
কেমন লাগছে আমায়? পুরোই হারপিকের বোতল। মানে কি? শুকনো মেয়ে, নীল শাড়ি, লাল লিপস্টিক, পুরোই হারপিকের বোতল না? অর্থি যেন সহমত। কিন্তু এখন আর শাড়ি নেই? অর্থি উত্তর না দিয়ে আদিত্যকে টানতে টানতে উপরে নিয়ে যায়। আলমারি খুলে আদিত্য দেখে পুরো শাড়ির দোকান। আমার জন্মের পর থেকে বাবা মায়ের জন্য যখন যখন কেনে আমার জন্য কেনে। বলুন কোনটা পরবো? আদিত্য কালো শাড়ি বের করে হাতে দেয়। পড়তে পারো? হুম যাক, কিছু তো পারো, না হলে আমার আবার পরিয়ে দিতে হতো। হুম তাতে কি? আমি কি আপনাকে ভয় পাই? তাই বুঝি? জি, আমি চাইলেই আপনার সামনে শাড়ি চেঞ্জ করতে পারবো। আদিত্য হেসে চলে যেতে নিলে অর্থি ধাক্কা দিয়ে খাটে ফেলে হাত ওর এক হাতের সাথে হ্যান্ডকাপ বিছানায় লাগিয়ে দেয়। কি করছো কি? চ্যালেঞ্জ করলেন কেন? পিচ্ছি মেয়ে, তুমিই লজ্জা পাবে। যেতে দাও আমায়। যদি পারি? পারলে পারলা, আমায় যেতে দাও। হুম, বলুন কি দিবেন? কি চাই? তেঁতুলের আচার, যা আপনি আমাকে 5 মাস ধরে খেতে দিচ্ছেন না। স্কুলের সবে জেনে গেছে আদিত্য অর্থির বয়ফ্রেন্ড। পাকনা পোলাপাইনদের কিছু বলতে হয় না, একাই বুঝে। অর্থি যেন দিনরাত শুধু আদিত্যকেই চায়। অর্থির মা বাবা কিংবা আদিত্যর ফ্যামিলি কারোর কোনো সমস্যা নেই। দেখতে দেখতে অর্থির ফাইনাল টেস্ট চলে এলো। স্কুলে বসে কথা হচ্ছিল বান্ধবীদের। আদিত্য ভাইয়া তোকে কিস করেছে? কেন? তা করবেন কেন? বারে, তোর বয়ফ্রেন্ড আর কেন? উনি আমার বয়ফ্রেন্ড হবে কেন? মাথা গেছে? আমরা বুঝি, থাক, বলতে হবে না। দেখিস আমার যেন ভ্রমরা মধু খেয়ে উড়াল না দেয়। সেই সময় আদিত্য চলে আসে। আদিত্যর বাইকে উঠে আজকে কাঁধে হাত রাখতে অস্বস্তি হচ্ছে। আদিত্য খেয়াল করেই জোরে ব্রেক কষে অতি হুড়মুড়িয়ে আদিত্যর উপর পড়ে। সমস্যা কি আদিত্যদা? তোর সমস্যা কি? অর্থি সব বলে। আদিত্য কিছু বলে না। সেদিন থেকে আদিত্য অর্থিকে দূরে দূরে রাখছে। অর্থি বিষয়টা বুঝেও কিছু বলে না। এখন আর সারা রাস্তা অর্থি আদিত্যকে কথার ঝুড়ির গল্প বলে না। দেখতে দেখতে 13 দিন পার হয়ে গেল। এক্সাম শেষ। আদিত্য বসে বসে পড়ছিল। আজ অর্থি শাড়ি পরেছে। চুপচাপ এসে আদিত্যর বিছানায় শুয়ে পড়ে। আদিত্যর রাগ ভাঙানোর এর থেকে উপায় পায়নি সে। ওর থেকে এতদিনে একবারও আদিত্যর রুমে আসতে দেখেনি। খুব ক্লান্ত ছিল অর্থি। এক্সাম দিয়ে তার উপর বাহিরে ঠান্ডা পড়েছে। বিছানায় শুয়ে ঘুমিয়ে গেছে। ওর থেকে ছাড়া আদিত্যর থাকতে কষ্ট হচ্ছিল, কিন্তু কখনো তা ওকে ওভাবে স্পর্শ করেনি। চাইলে সে অনেক কিছুই করতে পারত, কিন্তু তাও মেয়েটাকে কেন এমন কথা বলল? সিগারেট ফেলে দিয়ে আদিত্য বিছানায় যেতেই ওর দিকে দেখে চমকে যায়। চুলগুলো এলোমেলো মুখে ছড়িয়ে আছে। শাড়িটা একটু উপর উঠে সাদা ধপধপে পা বেরিয়ে আছে। এই মেয়েটা নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবে। এমনিতেই মেজাজ ভালো না, তার উপর এই মেয়ের এইসব। বাচ্চা মেয়ে কিছুই বোঝে না, আসে পাকনামি করতে। কোলে তুলে নিতেই আবার কি যেন হলো। বেশ খানিকটা জোরে খাটের উপর ফেলে দেয় ওর থেকে। ঘুম ভেঙে যায়। দেখে আদিত্য বারান্দায় দাঁড়ানো। মাথাটা বেশ ঝিমঝিম করছে। উঠতে গিয়ে শাড়িতে পাড়া লেগে পড়ে যায়। আদিত্য আসে না। অর্থির কানে শুধু বাজতে থাকে, তোমার বাসায় আছি বলে কিন্তু তোমার আয়া না যে তোমার সব আমাকে করতে হবে। তুমি কি সত্যি ঘুমের মধ্যে হাঁটো না অন্য কিছু? প্রতিদিন ড্রামা, ইউজলেস ফেলো, মাঝরাতে ঠং, যত্ত সব। আদিত্য ইচ্ছে করেই এমনটা করে। দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। এইভাবে থাকলে নিজেকে কন্ট্রোল করার দায়। কিন্তু সে চায় না তার ভালোবাসার মানুষকে অপবিত্র করতে। অর্থি আর আদিত্যর ঘরে যায় না, কিন্তু অদ্ভুতভাবে ঘুমের মধ্যেও সে এখন আর যায় না। সিঁড়ি দিয়ে নেমে চুপচাপ রান্নাঘরে শুয়েছিল। বাসার সবাই এটা নিয়ে চিন্তিত, কারণ এমনটা হলে যে কোনো সময় মেন গেটের বাহিরেও যেতে পারে। সবার সমস্যার সমাধান অর্থি নিজেই দেয়।
আমাকে তালা মেরে রাখো, আমি চাইলেও বের হতে পারবো না। অর্থির কথাতে কেউ রাজি হয় না। আদিত্য বোঝে তার উপর রাগ করেই এইসব বলছে অর্থি। মেয়ের জিদের কাছে হার মানে সবাই। অর্থি খাবার টেবিল ছেড়ে উঠে যায়। আমার খাবারটা পাঠিয়ে দাও। যেহেতু এক্সাম, তাই সারা দিন রাত সবসময় ঘরেই থাকবো। পড়াশোনা হবে, আর কোনো ঝামেলা হবে না। আদিত্যর বেশ খানিকটা রাগ হয়। এটা কেমন কথা? আঙ্কেল মেনে নিল কেন? মেয়ের জেদ তাই কি মানতে হবে? আজ প্রায় 1 মাস যাবৎ অর্থি নিজের রুম থেকে বের হয় না। টিউটর এসে পড়িয়ে যায়, কিন্তু ও বের হচ্ছে না। মেয়েটাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছিল আদিত্য। গভীর রাতগুলোতে যখন অর্থির পড়ার শব্দ আসে না, তখন বাকি রাত সিগারেটের সাথেই কাটে। দেখতে দেখতে কেটে যায় আরও 1 মাস। অর্থিকে না দেখতে পেয়ে আদিত্য পাগল প্রায় হয়ে উঠেছে। ওর ঘুমন্ত চেহারা যে আদিত্যের ঘুমের ওষুধ। সেদিন অর্থির বিদায় অনুষ্ঠানে যাওয়ার কথা। হালকা আকাশে থিরিপিস, খোলা ঝুলে বেরিয়ে এলো অর্থি। মেয়েটাকে দেখে আদিত্যের বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। চোখের নিচে কালি শুকিয়ে গেছে। কোনো কথা না বলে চলে যায় আদিত্যর সাথে। রাস্তায় কোনো কথা বলেনি, ফিরে এসে আবার রুমে চলে গেছে। না, আজ রাতে আদিত্য আর নিজেকে ধরে রাখতে পারল না। রাত 1টার দিকে তালা খুলে রুমে গিয়ে দেখে মেয়েটা খাটের নিচে শুয়ে আছে। হাতটা ঠান্ডা, হাতটা হ্যান্ডকাফ লাগানো। হাতটা নীল হয়ে গেছে। রাতে যেন অন্য কোথাও না যায়, এর জন্যই এই অবস্থা। আগে উঠো, তারপর এই ফালতু জিনিস কে এনে দিয়েছে তার ব্যবস্থা করব। বলে আদিত্য কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দেয়। মেয়েটা সারাদিন কিছুই খায়নি, খাবারটাও অমনি পড়ে আছে। নিজেকে খুন করতে ইচ্ছে করছে। ঘুম ভাঙার পর অর্থি আদিত্যকে দেখে আবার ঘুমাতে যাওয়ার সময় চোখ তুলে তাকায়। আপনি এখানে কেন? যান এখান থেকে। যাওয়ার জন্য আসিনি, থাকবো বলে এসেছি। মানে? কিছুই না, সাইডে চাপো, বসতে দাও। আর তুমি ঘুমাও তো। পরের দিন সকালে আঙ্কেলের সাথে কথা বলে আদিত্য। এবার আদিত্যর জেদের কাছে অর্থি হার মানে। বারান্দায় দাঁড়িয়ে ঠান্ডা বাতাসে জমে যাচ্ছিল অর্থি। এক্সামের টেনশনে ঘুম হারাম। এমনিতেও ঘুমোতে চায় না, কি একটা বাজে অভ্যাস। যেদিন টেনশন অথবা মন খারাপ থাকে এমন হয়। হঠাৎ নিজের কোমরের দুই পাশে 2 হাতের স্পর্শ অনুভব করে। আস্তে পিষ্টে জড়িয়ে পিছনে দাঁড়িয়ে আদিত্য। এই পিচ্ছি, তুমি তো লম্বা হয়ে গেছো। অর্থি কিছু বলল না। আদিত্য জড়িয়ে থাকে। অর্থি ছাড়িয়েও যায় না। মন খারাপ? আপনি চলে যান। যাবো বলে আসিনি। কিন্তু যেতে হবে। হুম, সেদিন এভাবে জড়িয়ে নেইনি বলেই তো এত রাগ। আমি রাগ করি না। তাহলে এত নাটক কেন? আপনার গার্লফ্রেন্ডের কাছে যান, আমার কাছে কি? এতক্ষণে অভিমানের কারণ বলছে। কিছু না বলে আদিত্য গান ধরে। আদিত্য অর্থিকে ধরেই আছে। বাহিরে বৃষ্টি পড়ছে। অর্থি, এই পিচ্ছি, ঘুমিয়ে গেলে নাকি? হুম। জেগেই আছে। আদিত্য কিছু না বলেই উঠতে নেয়। আচ্ছা আদিত্যদা, আমাদের সম্পর্কের নাম কি? তুমি কি একটু স্বার্থপর হতে পারো না? দেখতে দেখতে কেটে যায় আরো 3টে বছর। অর্থির প্রশ্নের উত্তর আজও আদিত্য দেয়নি। একেবারে দেবে, ভালোবাসি বলেওনি। অর্থি এখন আর জিজ্ঞাসা করে না। সংসারের মাঝে ছোট্ট একটা সংসার সাজিয়েছে অর্থি, সব আদিত্যকে নিয়েই। ভার্সিটি আদিত্য নিয়ে যায়, নিয়ে আসে। ওদের মেলামের সাথে দুই পরিবার দ্বিমত করেনি। দুই বন্ধুর সম্পর্ক জড়াবে, এতে সবাই খুশি, কিন্তু এখনো কোনো কথা হয়নি। সবাই বুঝে, তাই তো এতদিনেও কোনো ঝামেলা হয়নি। আদিত্য অর্থিকে নিজের মতো করে গড়ে নিয়েছে। খুব ভালোবাসে, কিন্তু কখনো বলে না। ভালোবাসি কথাটা বলতেই হবে এমন তো নয়। আগামী রাতে ফ্লাইট। আদিত্য 2 বছরের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছে। এই বিষয়ে আগ্রহ বেশি ছিল অর্থির, কিন্তু এখন সব থেকে চুপচাপ সে নিজেই। মাঝে মাঝে 3টা বছর অনেক কিছু হয়েছে, কিন্তু পাল্টায়নি আদিত্য।
অর্থির নিষ্পাপ ঘুমন্ত চেহারার কাছে বারবার পরাজিত হয়েছে ভিতরের কামুক পুরুষটা। বারান্দার রেলিংয়ে চেয়ারে বসে সিগারেট খাচ্ছিল। আদিত্য দেখতে আগের থেকে আরো বেশি সুঠাম সুন্দর দেখতে। অর্থি কম যায় না, একটু লম্বা হয়েছে, কিন্তু বুদ্ধি আগের মতোই। আদিত্যর পিছেই আছে। এলোমেলো চুলে এসে আদিত্যর সামনে দাঁড়ায়। বোঝাই যাচ্ছে কান্না করেছে। কিছু না বলেই চুপচাপ আদিত্যর কোমর জড়িয়ে কোলে উঠিয়ে নেয়। অর্থির পুরো ভর আদিত্যর উপর, চুপচাপ আছে। সিগারেটটা ফেলো। আদিত্য বাধ্য ছেলের মতোই তাই করে। আদিত্যর বুকে মাথা রাখে। অর্থিপা হাতের বড় বড় নখ দিয়ে আদিত্যর হাতে কিছু একটা লিখছে। অর্থি, হুম। আজ রাত পরেই চলে যাব। অর্থিপা শক্ত করে ওর হাত ধরে। আজ রাত যদি আমি একটু স্বার্থপর হই, মেনে নিবি? অর্থি কিছু বলে না। আদিত্য ওকে উঠিয়ে দিয়ে হাতে শপিং ব্যাগ দেয়। অর্থি দেখে শাড়ি। সেদিনের পর থেকে আর শাড়ি পরেনি। আদিত্যর আবদার দেখে সেদিনের কথা মনে পড়ে গেল। কি বাচ্চা মেয়েটাই না করেছিল। আজকেও কি আমার সামনেই চেঞ্জ করবি? সেদিন করেছিলাম, তুমি কিছু দেখেছিলে? আমার চোখ বন্ধ ছিল। আয়নাতে আমি সব দেখেছি, কিন্তু সেদিন শুধু শাড়ি পাল্টিয়েছি, আজ পরবো না। কিছুক্ষণ পর অর্থি এলো। আদিত্য আবার সিগারেট হাতে নিয়েছে। অর্থি ছাড়া থাকতে কষ্ট হয়। আবার? সরি, খুব সুন্দর লাগছে। পেতনিরা সুন্দর হয় না। কিছু চাইলে দিবি? কি? তোর ওই ঠোঁটের অধিকার। অর্থি কিছু বলল না। অবাক বেশ হয়। আদিত্য কখনো এমন কথা বলেনি, কখনো না। ঘুমন্ত অর্থি নিজেকে কতবার আদিত্যর বুকে পেয়েছে হিসেব নেই, কিন্তু আজ কি হলো? আদিত্য কিছু না বলে কোমর জড়িয়ে নেয়। অর্থি আদিত্যর পায়ের উপর দাঁড়াতেই আদিত্য দেরি করে না। অর্থির ঠোঁটে জাদু নয়, নেশা আছে, সিগারেটের থেকেও অধিক। কিছুক্ষণ পর আদিত্য ছেড়ে দেয়। আদিত্যর বুকের উপর ঘুমন্ত অর্থিকে দেখে পার হচ্ছিল সারা রাত। অর্থির ঘুম ভেঙে গেলে দেখে আদিত্য হাত ধরে বসে আছে। ঘুমন্ত চেহারায় বারবার অর্থির প্রেমে পড়ে, কিন্তু এখন আর এইসব মানায় না। আদিত্যদা, কেন তুমি সেদিন আমাকে ফিরিয়ে দিয়েছিলে? কেন সেদিন আমার কথা বিশ্বাস করনি? বাচ্চাটা কেঁদে ওঠে। আদিত্যর ঘুম ভাঙে। এতক্ষণ তাহলে সে অতীত হাতড়ে বেড়াচ্ছিল, যা শুধুই মরীচিকা। সারা রাতেও রূপ নিশিকে বোঝাতে পারেনি, কিন্তু এখন আর হয় না। অর্থি যে তার দায়িত্ব। আজ রূপের জন্য মেয়েটার এই অবস্থা। ভালোবাসা ত্যাগ করা যায়, কিন্তু দায়িত্ব চায় না। পুরুষ মানুষ পৃথিবীতে এমন এক প্রাণী যার চাইলেও মন খুলে কাঁদতে পারে না। নিশি তার প্রথম ভালোবাসা। সব ঠিকঠাক চলে আজ অর্থির জায়গাতে নিশি থাকতো, কিন্তু কেন এমন হলো? নিশির প্রশ্নের উত্তর রূপের কাছে নেই। বিধাতা না নিয়তিকে খেলেছে এই জীবনগুলো নিয়ে। ফোনের রিংটন বাজছে। রূপ ফোন হাতে নিয়ে দেখে আদিত্যর কল। হ্যালো ডক্টর, অর্থি ঠিক আছে? জি, কিন্তু আপনি পারলে আসুন, কিছু কথা ছিল। এনিথিং সিরিয়াস? বলতে পারেন। প্লিজ বলুন। সামনাসামনি বলবো। যতটা দ্রুত সম্ভব আমি আসছি। প্লিজ অর্থিকে দেখে রাখবেন। আদিত্য কল কেটে কেবিন থেকে বেরিয়ে এলো। এই 10 দিন সে বাসার দিকে যায়নি। অর্থিকে নিয়েই বাসায় ফিরেছে। অর্থিকে বাসায় নিয়ে আসা হয়। দোতলায় অর্থির রুমে যেতে হলে সিঁড়ি বেয়ে উঠতে হবে, তাই আদিত্য চুপচাপ অর্থিকে উঠিয়ে নেয়। আজও অর্থির আদিত্যর স্পর্শে কেঁপে ওঠে। ইচ্ছে করছিল চিৎকার করে কেঁদে আদিত্যকে জিজ্ঞাসা করতে। কেন তার সাথে এমন করলো? এই সেই তার পিচ্চিকে চিনেছিল। কি রে অর্থি, আদিত্যদার কোলে ওঠার অভ্যেসটা এখনো গেল না? রূপ ভাইয়াকে বলতি কোলে নিতে। এবার তো আমার স্বামীকে ছাড়, এই সিঁড়ি বেয়ে উঠতে মরে যাবে না। আদিত্যর বুক থেকে মাথা তুলে তাকিয়ে দেখে রুষা কথাগুলো বলছে, ওর খালাতো বোন। স্বামী? রুষার স্বামী?
কথাটা শুনে আদিত্যর বুকের শার্টটা খুব জোরে খামচে ধরেছে। আদিত্যদা বিয়ে করে নিয়েছে? আহ! কি চিন্তা করিস? কিছুটা। যেতে পারবো। তাহলে যা, আদিত্যদা ওকে নামিয়ে দাও। আমাকে নামাও আদিত্যদা, আমি যেতে পারবো। এতক্ষণ অর্থি আদিত্যর বুকের সাথে মিশেছিল, তাই বোঝেনি। চোখ তুলে তাকাতেই দেখে আদিত্যর চোখ লাল হয়ে গেছে। কোনো কারণে সে প্রচণ্ড রকম রেগে আছে। রুষার কথা পাত্তা না দিয়ে আদিত্য অর্থিকে নিয়ে এগিয়ে যাচ্ছে, আর অর্থি বলছে, আমাকে নামাও আদিত্যদা, আমি যেতে পারবো। আর নিজের বউয়ের সামনে অন্য মেয়েকে কোলে নেওয়া ঠিক না। তাছাড়া এটা ভালো দেখায় না। বিয়ে করেছো বলনি তো? যাই হোক, তোমরা খুব সুখী হবে। অন্তত পবিত্র মেয়েকে পেয়েছো। আর যাই হোক, বিয়ে নামক সম্পর্ক তো অপবিত্র মেয়েকে মেনে নেওয়া যায় না। শেষের কথায় আদিত্য থমকে দাঁড়ায়। বেশ বুঝতে পারে আদিত্যর কথা ওকেই ফিরিয়ে দিল। আদিত্য রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। অর্থির হাত পা কাঁপছে। একটা নতুন কিছু না, হুটহাট কোনো শকিং খবর পেলে মেয়েটা এমন করে। আরো কিছু বলতে নিলেই আদিত্য সুযোগ না দিয়ে ঠোঁট রাখে অর্থির দুই ঠোঁটে। সারা শরীর কাঁপুনি দিয়ে ওঠে অর্থির, কিন্তু আদিত্য ছাড়ে না। অর্থি নিজেকে ছাড়িয়ে নিতে পারে না। কিভাবে পারবে? ও তো এখনো আদিত্যর কোলেই আছে। বেশ খানিকটা সময় পার হয়ে গেলেও অর্থিকে ছাড়ার নাম নাই আদিত্যর। মনে হচ্ছে কত জনমের পিপাসা ছিল আজ সব শোধ করে নিচ্ছে সে। দরজায় বেশ খানিকক্ষণ যাবৎ ধরে কড়া নাড়ছে রুষা। সেদিকে কোনো খেয়াল নেই। আদিত্য অর্থিকে বিছানায় নামিয়ে দিতেই মুখ ডুবালেও ওর গলায়। কিছুক্ষণ পর অর্থি আদিত্যকে থামিয়ে কাঁপা কাঁপা স্বরে বলে, আমাকে এভাবে শেষ করে দিও না আদিত্যদা, প্লিজ দরজা খুলো। তোমার বউ দরজার বাহিরে। আদিত্যর চোখ আবার লাল হয়ে গেল। অর্থিকে ছেড়ে দরজা খুলে দেখে নার্স রুষা দাঁড়িয়ে আছে। নার্সকে উদ্দেশ্য করে আদিত্য বলে, ম্যামকে ফ্রেশ হতে সাহায্য করুন, গোসল করাবেন না, শুধু শ্যাম্পু করে দিবেন চুলে। রুষার হাত ধরে নিয়ে সাথে সাথে দেওয়ালের সাথে চেপে ধরে আদিত্য। আমি তোর স্বামী? আমি তোর স্বামী না। বিয়ে ছাড়া অন্যজনকে স্বামী বলতে বাধে না? আর বলেছি না আদিত্য দা বলে ডাকবি না। ওই ডাক শুধু অর্থির। তোর সাথে শুধু আমার বিয়ের কথা হচ্ছে, বিয়ে না। লিমিট ক্রসের চেষ্টাও করবি না, তাহলে খুন করতে আমার হাত কাঁপবে না। রুষাকে কথাগুলো বলে আদিত্য নিজের রুমে চলে গেল। লম্বা শাওয়ার নিয়ে ফিরে এসে সিগারেট ধরাতেই নার্স এসে বলল, স্যার, ম্যাম বেবির কথা জিজ্ঞাসা করছে। কিছু খাইনি, মেডিসিন দিতে হবে, যদি একটু। আদিত্য রুমে এসে দেখে অর্থি শুয়ে আছে। নার্সকে বলে, আপনি নিচে বসুন, আমি দেখছি। অর্থি হালকা ঘুমিয়ে রয়েছে। নিজের উপর হালকা ভর অনুভব করে তাকানোর আগেই অর্থির দুই ঠোঁট আদিত্যর দখলে। পৃথিবীর সব উপেক্ষা করার শক্তি থাকলেও আদিত্যকে বাধা দেওয়ার শক্তি কেন সে পাচ্ছে না? শরীর ভালো না, আবার রূপকে সে ঠকাচ্ছে। খুব চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। নিজের উপর ঘৃণা হয় অর্থির। আদিত্য অতীত, রূপ তো বর্তমান। আদিত্যদা তো এমন ছিল না, কেন এমন করছে? আদিত্যর ঠোঁট তখন অর্থির গলায়। কামিজের কাটার ভিতর দিয়ে কোমরের চাপ দিতেই অর্থি চিৎকার দিয়ে ওঠে। আদিত্য হুঁশে ফিরে। কি করছিল সে? দ্রুত উঠে বসে উপর থেকে কম্বল সরিয়ে নিতে নিতে বলে, বাবু, আমি সত্যি খেয়াল ছিল না। ব্যথা পেয়েছো তুমি? ড্যাম ইট, কিচ্ছু হবে না, আমি আছি তো। আমার একটু খেয়াল ছিল না, কি করব। তোকে দেখে আমার মাথা ঠিক ছিল না, 3 বছর পর পেয়েছি। আমি ঠিক আছি। এবার আদিত্য এসে অর্থির পাশে বসে কম্বল টেনে দিতে গিয়ে দেখে অর্থির কামিজ অনেকটা ভেজা। ভুরু কুঁচকে তাকায়। চুল ঠিক করে মুছিসনি, কামিজ ভিজে গেছে। আদিত্যদা, আমার ছেলে কোথায়? ওকে এনে দাও, ওর খাওয়ার সময় হয়ে গেছে। আদিত্য কি উত্তর দেবে ভেবে পায় না। মা হওয়া সত্যি খুব কষ্টের। কত হরমোনের হেরফের হয়। ছেলের কথায় কি বলবে আদিত্য? বুকের ভিতর মোচড় দিয়ে উঠছে। পরিটা যখন জানবে তখন হয়তো মরেই যাবে এবার। ঘোর কাটে গাড়ির হর্নে। রূপ এসেছে বুঝতে অসুবিধা হয় না।
আদিত্য দ্রুত আলমারি থেকে লম্বা কোটি এনে ওর থেকে উঠিয়ে পরিয়ে দেয়। কোমর অব্দি কম্বল দিয়ে অর্তির মাথার চুল বেঁধে মাথায় কাপড় দিয়ে রাখে। কি অদ্ভুত! অর্তি রূপের স্বামী, যার উপর সব অধিকার রূপের, কিন্তু আদিত্য চাইছে না রূপ অর্তিকে অন্য অবস্থায় দেখুক। হায়রে ভালোবাসা, হায়রে পুরুষ! রূপকে দেখে অর্তির কলিজায় পানি ফিরে এলো। আদিত্যর এমন ব্যবহারে অর্তি মোটেও আশ্বস্ত নয়। চিন্তা করতেই ভয় লাগছে। এই কি সেই আদিত্য? ভেবেই ডুকরে কান্না করে ওঠে অর্তি। রূপ কাছে এসে বসতেই অর্তির কান্নার বেগ বেড়ে যায়। অর্তির হাত দুটো কাঁপছে। রূপ খুব যত্ন করে জড়িয়ে নিল। হালকাভাবে জড়িয়ে রূপ অর্তির মাথায় হাত রেখে বলে, পাগলি, কি হয়েছে? কাঁদছো কেন? অর্তির গলায় মনে হচ্ছে কেউ অদৃশ্য হাত দিয়ে চেপে ধরেছে। খুব কষ্ট হচ্ছিল। ও যে রূপকে ঠকিয়েছে, ইচ্ছে করে না হলেও তো। এখন ওর উপর শুধু রূপের অধিকার। আদিত্য অতীত, সে নিজে ছেড়েছিল অর্তিকে। আজ কেন অধিকার দেখাতে আসছে? যেখানে অধিকার নেই সেখানে কেন জোর করছে? কিছুটা সময় পার হয়ে যাওয়ার পর অর্তি কিছুটা শান্ত হয়। রূপ ছাড়ে না, চুপচাপ ধরে রাখে। অর্তি আধো আধো গলায় বলে, খিদে পেয়েছে। এবার রূপের হাসি পেল। এই জন্যই বুঝি কাঁদছো? ঠিক সেদিনের মতো? কোন দিনের মতো? কনসিভ করার 23 দিন পর রাতে ফুচকা খাওয়ার জন্য কেঁদেছিলে, মনে আছে? রাত 2টোর সময় ফুচকা এনে দিতে হয়েছিল। ও, এখন খোটা দেওয়া হচ্ছে? রানী সাহেবা, খোটা দিতে পারি? তাহলে তো গর্দান যাবে। অর্থি এবার হাসলো। অর্থি এই মানুষটাকে ভালোবাসে না, এর ভালোবাসার দায়িত্ব কেয়ারকে ভালোবাসে। সে যে অতীত হাতড়ে মরতে চায় না, স্বামী সন্তান নিয়ে বাঁচতে চায়। রুমে এসে আদিত্য কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। রাগ জেদের বশে সে এসব কি করেছে? পিচ্ছির সাথে এতটা খারাপ ব্যবহার! সেই মেয়েটাকে জোর করে অধিকার খাটিয়েছে, যে মেয়ে আদিত্যকে সব থেকে বেশি বিশ্বাস করে। কতই কতই তো আদিত্য রুমে এসে ঘুমিয়ে থাকতো মেয়েটা। কত ঝড়ের রাত অর্থি আদিত্যর বুকে কাটিয়েছে। তখন আদিত্যর ভিতরে বাহিরের সমান তালে ঝড় বয়ে গেছে। কই, তখন তো আদিত্য এমন করেনি। নিজের প্রতি বড্ড ঘৃণা হচ্ছে। কেন পারল আদিত্য নিজে ভিতরে জানোয়ারটাকে আটকে রাখতে? জানোয়ার, হ্যাঁ তাই। কোন মুখে যাবে অর্থির সামনে? অর্থির কান্না দেখে আদিত্য বেশ বুঝে গিয়েছিল যে আদিত্যর কাজের জন্যই অর্থি কাঁদছে। যে আদিত্য সবসময় চাইতো অর্থিকে পবিত্র রাখতে, আজকে তার জেদ, রাগ, আক্ষেপ নিয়ে সে নিজেই কি অর্থিকে অপবিত্র করে দিল। তার স্পর্শ যে অর্থিকে দগ্ধ করেছে খুব ভালোভাবে সে বুঝেছে। সবটা ওই ওয়াশরুমের জন্য। ওর কথায় অর্থি নার্ভাস হয়ে গিয়েছিল, আর অর্থির কথায় আদিত্যর মাথা। নিজের অনুশোচনা বোধ তাকে এতটাই শেষ করছিল যে নিজের দেওয়ালে কয়েকবার হাত বাড়ি মারে। গ্রিলে লেগে হাত বেশ নীল হয়ে গেছে। একের পর এক সিগারেট শেষ করছে আদিত্য। সে নিজেও বুঝছে না অর্থির সাথে এখন কি করা উচিত। একটু অবিশ্বাস তার থেকে সব কেড়ে নিয়েছে, কিন্তু সে যে অর্থিকে রূপের সাথে দেখতে পাচ্ছে না। ফ্ল্যাটে এসে ফোনটা জোরে ছুঁড়ে মারল রুষা। কি না করেছে আদিত্যকে পাওয়ার জন্য, কিন্তু আদিত্য ফিরেও তাকায়নি। শুধু অর্থি আর অর্থি। অসহ্য লাগছে। এত কষ্টের পর আদিত্যকে সে পেতে যাচ্ছিল। আবার সে মেয়ে না, আগে বাড়ি থেকে, সম্পত্তি থেকে, আদিত্যর জীবন থেকে সরিয়েছিল, এবার দুনিয়া থেকে সরিয়ে দেবে। রূপ যেন বারবার মরে যায় অর্থির ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে। কিছু তো আছে যে মেয়েটাকে তার দিকে টানে। এমন সময় নিশি এসে ঢোকে, হাত ধরে বারান্দায় নিয়ে যায়। একটু আদর কর না। মাথা খারাপ তোর? তুই এখানে কেন? ভালোবাসতে এসেছি। দড়িয়া ধর, আমি চলে যাব, নাহলে আটতে উঠলে কিন্তু দোষ তোর।
রূপ কোনো উপায় না দেখে নিশিকে জড়িয়ে ধরে। এই মেয়েটা কেন ওকে এত ভালোবাসে রূপ বোঝে না। ওর কোনো কমতি নেই, তবুও কেন বারবার অপমান হতেই ফিরে আসে। নিজের অজান্তেই কপালে চুমু দেয়। ঠোঁটে দিলে কি ফুরিয়ে যাবে?